তবে সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে মিয়ানমার আমার বিবেচনায় কখনোই গণতান্ত্রিক, আমরা যারা পশ্চিমা গণতন্ত্রকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি, সেই গণতান্ত্রিক সংস্কৃতি সেখানে গড়ে ওঠেনি। এবং এত বছর একটা দেশ স্বাধীন হয়েছে, সেই এত বছর পরও এই দেশটি গণতান্ত্রিক একটা সংস্কৃতি ডেভেলপ করতে পারেনি। আপনি যদি দেখেন, আমি যদি আপনাকে স্পষ্ট করে বলি যে 1962 সাল থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে ক্ষমতা পরিচালনা করছে। নেউইন থেকে 1962 সালে নেউইন ক্ষমতা গ্রহণ করলেন, তারপর থেকে এখন অবধি পর্যায়ক্রমে সেনাবাহিনী পর্দার অন্তরালে থেকে কখনো সরাসরি ক্ষমতা পরিচালনা করে এসছেন। একটি গণতান্ত্রিক আভাস, গণতান্ত্রিক ঢেউ আমরা দেখেছিলাম 2015 সালে। অং সান সুচি, তার ব্যক্তিত্ব, তার দীর্ঘদিনের সংগ্রাম, দীর্ঘদিন অন্তরীণ থাকার কারণে তিনি একটা বহির্বিশ্বে একটা ইমেজ তৈরি করেছিলেন। উপরন্তু তার নোবেল পুরস্কার প্রাপ্তি তার অবস্থানকে আরো শক্তিশালী করেছিল। শুধুমাত্র বহির্বিশ্বেও নয়, বরং মিয়ানমারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দেশের কোভিড পরিস্থিতি এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে উদ্বেগজনক। গত কয়েকদিন ধরেই মৃত্যুর সংখ্যা বাড়ছে, যদিও আক্রান্তের সংখ্যা খানিকটা কম মনে হচ্ছে গত 3-4 দিন ধরে। এর কারণ হিসেবে নানানজন নানা রকমের ব্যাখ্যা দিচ্ছেন। কেউ মনেই করছেন যে আক্রান্তটা কমছে, আবার কেউ কেউ মনে করছেন যে গত কয়েকদিন ধরে টানা ছুটি এবং সেই সঙ্গে লকডাউনের কারণে হয়তো অনেকে পরীক্ষা করাতে পারেনি, সে কারণেও শনাক্তের পরিমাণটা খানিকটা কম দেখা যাচ্ছে। কিন্তু পরিস্থিতিটা আসলে কোনোভাবেই সুখকর নয়। সুখকর নয় শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের অবস্থাও খুব ভালো নয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের অবস্থাই এখন পর্যন্ত বেশ উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে কবে পরিত্রাণ মিলবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না। ভ্যাকসিন খানিকটা আশা জাগিয়েছিল, কিন্তু ভ্যাকসিনের অপ্রতুলতা নতুন করে আবার নানা রকমের সংশয় বা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করছে। এইসব পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন চিকিৎসক, এর বাইরেও তাদের পরিচয় রয়েছে, আজকের তৃতীয় মাত্রায় যুক্ত হচ্ছেন। ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, যেটি একটি কোভিড হসপিটাল, তার চেয়ারম্যান এবং বাংলাদেশের পাইওনিয়ার ল্যাপ্রোস্কোপিক সার্জন প্রফেসর ডক্টর সরদারে নাইম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কোভিড পরিস্থিতি আসলে কি মনে হচ্ছে, বাট একই সঙ্গে যেহেতু আপনি একজন আইন প্রণেতা এবং সরকার দলীয় সংসদ সদস্য, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা যে এই যে পরিস্থিতি যেটি মনে হচ্ছে, সেটি যদি উদ্বেগজনক আমরা বলি বা পরিস্থিতিটা খারাপ বলি, এর দায় কি আসলে কিছুটা সরকারের উপরে বর্তায় কিনা? কারণ অনেকেই মনে করেন যে অনেক ক্ষেত্রেই সরকারকে খানিকটা দ্বিধাগ্রস্ত মনে হয়েছে। গত বছর যখন কোভিড বাংলাদেশে মার্চে আমরা দেখতে পাই প্রথম আক্রান্ত, ডিসেম্বরে উহানে, তার মাঝেই অনেকেই আলোচনা করছিলেন যে বাংলাদেশে এটি, যেহেতু চীনের সঙ্গে আমাদের অনেক রকমের ব্যবসা বাণিজ্য আছে, নানাভাবে চীনার এখানে কাজ করে, আমাদের লোকজন ছাত্রছাত্রীরা অনেকে চিনে যায়। সো আমাদের এক ধরনের প্রস্তুতির ঘাটতি ছিল। আবার এখন মনে হচ্ছে এসে যে সেকেন্ড ওয়েভ যেটি বা থার্ড ওয়েভ যাই বলি না কেন, এখানে অনেক রকমের ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে, যেগুলোকে নিয়ন্ত্রণ করাও খুব কঠিন। এই জায়গাটা তো অনেক রকমের, মানে আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা বোধহয় রোল মডেল হলাম, আমাদের বোধহয় আর করোনা টরোনা পালিয়ে যাবে আমাদের এখান থেকে। এখান থেকে এই যে দ্বিতীয় বা তৃতীয় ঢেউ আসতে পারে, পৃথিবীর অনেক দেশে আমরা সেটি দেখেছি, পরিস্থিতি ভালো হয়েছে আবার খারাপ হয়েছে। তার জন্য যে প্রস্তুতিটা দরকার ছিল সেটিও আমাদের ছিল কি না অনেকেই মনে করেন ছিল না। যদিও আমরা লক্ষ্য করেছি গত কয়েক মাস ধরেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করছিলেন যে মার্চে কিন্তু প্রকোপ বাড়তে পারে, এখন থেকে সজাগ সতর্ক থাকা দরকার তিনি বলছিলেন। কিন্তু অন্যদের কানে সেটি কতটা ঢুকেছে, যারা বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে আছে, সেটি খুব একটা স্পষ্ট নয়। এটা আপনার কাছ থেকে শুনতে চাই ডক্টর হাবিব মিল্লাত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সর্দার নাইম ভাইকে এবং দর্শকদের। মনটা বেশ খারাপ আসলে।
যতদিন যাচ্ছে আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই অকালে মৃত্যুবরণ করছেন। আজকেও এই দুপুর 12টার দিকে আমাদের এক প্রিয় নেতা, বর্ষিয়ান নেতা সিরাজগঞ্জের তারাস রায়গঞ্জ সরঙ্গার এমপি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি সম্মুখ সমরে পাক বাহিনীর সাথে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে নেতৃত্ব দিয়েছেন, সে আমজাদ হোসেন মিলন মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা তার রুহে মাগফিরাত কামনা করি। এভাবে যদি বলি বিভিন্ন ঢাকা, আপনি যদি দেখে থাকেন তাহলে সম্মুখ সারির যোদ্ধাদের মধ্য থেকে সবচেয়ে বেশি মারা গেছে ডাক্তার, সাংবাদিক আছে, নিরাপত্তা বাহিনীর কর্মীরা আছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধেও সবচেয়ে বেশি ডাক্তার মারা গেছে। এখন পর্যন্ত করোনা যুদ্ধেও কিন্তু সবচেয়ে বেশি ডাক্তার মারা গেছে। এখন আসি করোনার প্রস্তুতি সম্বন্ধে, যেটি বলা হচ্ছে যে আসলে দায়টি কার, এককভাবে কারোর উপর দায় চাপানোটি ঠিক হবে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তবে কতগুলো ব্যাপারের দিকে দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে বলে আমি মনে করি। আপনি দেখেন, যদিও 2019 সনের দিকে এর প্রাদুর্ভাব হয় শেষের দিকে, এবং 20 সনের মার্চে বাংলাদেশে আমরা প্রথম শনাক্ত করি 8 তারিখে। তারপর থেকে আমাদের সাধারণ ছুটি ছিল সেই মার্চের শেষের দিক থেকে, এবং পরবর্তীকালে মে জুন জুলাই অগাস্ট মাসের পিক হয়, পরবর্তী কমতে কমতে 2%-এর নিচে নেমে আসে, এবং মৃত্যুর হারও কিন্তু সিঙ্গেল ডিজিটে নেমে আসে। আমাদের প্রস্তুতির কথা যদি প্রাথমিকভাবে বলেন, 2020 সনের কথা, যেটা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যেটা সম্বন্ধে আমরা জানি না, তার সম্বন্ধে প্রস্তুতি থাকার আসলে প্রশ্নই আসে না, এবং পৃথিবীরও ছিল না, বাংলাদেশেরও ছিল না, সেটা মেনে নেওয়া যায় এবং সেটা আমাদের বাস্তবতার ক্ষেত্রে মানতেই হবে। প্রাইমারি হেলথ কেয়ার সেক্টরে বাংলাদেশ যদিও পৃথিবীতে যত ধরনের স্বাস্থ্যক্ষেত্রে পুরস্কার আছে অধিকাংশই পেয়েছে, এবং প্রাইমারি হেলথ কেয়ার বাংলাদেশে ইনক্লুডিং টিকাদান কার্যক্রম খুবই শক্তিশালী। কিন্তু যদি হসপিটাল ব্যবস্থাপনা, সেকেন্ডারি টারশিয়ারি হেলথ কেয়ারের কথা আপনি চিন্তা করে দেখেন, তাহলে 50 বছরে যদি আমরা বলি, তাহলে কিন্তু খুব একটা যে বিরাট পরিবর্তন হয়েছে তা নয়। গত 10-12টি বছরে ঢাকা শহর সহ বড় বড় শহরগুলোতে 30টির বেশি স্পেশালাইজড হসপিটাল সরকারিভাবে এবং বিভিন্ন বড় বড় জেনারেল হসপিটাল তৈরি হয়েছে। প্রায় 14-15 হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, 12 হাজারের উপর নার্স নিয়োগ দেওয়া হয়েছে, এবং স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবা কর্মীর সংখ্যা প্রায় 40 হাজারের মতো নিয়োগ দেওয়া হয়েছে এই বিগত 12 বছরের ইতিহাসে। এটি অবশ্যই একটি ভালো ব্যাপার। সাথে সাথে এটিও ব্যাপার, সেটি হচ্ছে যে বাজেটে প্রতিবারই দেখা যেত টাকার অঙ্কে বাড়ে কিন্তু পার্সেন্টেজে কমে। এই 2021-22-এর বাজেটে, যেটি বাজেট নিয়ে চলছি আমরা এখন, সেই বাজেটটিতে আমাদের কিন্তু টাকার অঙ্ক, বাজেটের পার্সেন্টেজে এবং জিডিপি গ্রোথের দিক থেকেও আমাদের কিন্তু যে পার্সেন্টেজ, সেটা সবচেয়ে বেশি স্মরণকালের মধ্যে। কিন্তু এটিও অপ্রতুল বলে আমি মনে করি। আমি মনে করি যে স্বাস্থ্য খাতে বাংলাদেশে 18 কোটি মানুষের যে স্বাস্থ্য সেবাটি দরকার, যতটুকু ম্যান পাওয়ার দরকার, যেভাবে সরকারের পক্ষ থেকে খরচ করা দরকার বা বাজেট বাড়ানো দরকার, সেটি আসলে হয়নি। আমাদের দেশে শুধু করোনার কথা বলবো না, করোনা তো একটা রোগ, আমাদের কাছে আসার জন্য আমরা এটা নিয়ে আতঙ্কিত হয়েছি। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, করোনায় মারা যাচ্ছে 100-র কাছাকাছি মানুষ সর্বোচ্চ, কিন্তু সেই 100-র কাছাকাছি মানুষকে নিয়ে আমরা, এবং প্রতিদিনই 5-7 হাজার ডায়াগনোসিস হচ্ছে, আমরা খুব দুশ্চিন্তা আছি, লকডাউন ঘোষণা করেছি। কিন্তু আপনি যদি একটি হিসাব নিয়ে দেখেন, বাংলাদেশে কিন্তু প্রতি মাসে, প্রতিদিন 2 থেকে 2.5 হাজার মানুষ, 2200 থেকে 2500 মানুষ মারা যাচ্ছেন, এবং এই মারা যাওয়ার মধ্যে 67% মারা যাচ্ছে হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজে। আমি এ ব্যাপারে বলার কারণ হচ্ছে, কোভিড নিয়ে অবশ্যই আমরা চিন্তিত, কিন্তু সব দিকে মনোযোগ রাখতে হবে আমাদের। 67% মারা যাচ্ছে, এবং এই 67%-এর মধ্যে 51% মারা যাচ্ছে প্রিম্যাচিউরলি, যেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন, ধূমপান প্রতিহত করে কিংবা চিকিৎসা ব্যবস্থা করে এদেরকে বাঁচিয়ে রাখা, ভালো রাখা সম্ভব। আমি সে আলাপটা পরেই আসি। যে দেশে 64%, কখনো কখনো 67% থেকে 74% পর্যন্ত আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ আমি আপনি আমার পকেটের টাকা খরচ করে চিকিৎসা সেবা নেই, সরকার 30 ভাগের কাছাকাছি চিকিৎসা সেবা দিয়ে থাকে। সেই সরকার কিন্তু করোনাকালীন সময়ে করোনার রোগীদেরকে 90 ভাগেরও বেশি সেবা দিয়েছে 2020 সনে। এখনো কিন্তু শতকরা, এখন যেহেতু প্রাইভেট সেক্টর গুলো এগিয়ে এসছে, গত বছর তেমন এগিয়ে আসেনি, আসার জন্য এখনো 75 থেকে 80 ভাগ মানুষ কিন্তু সরকারি স্বাস্থ্য পাচ্ছেন। প্রফেসর মিল্লাত, যে প্রস্তুতির কথা আপনি বলছেন, কিন্তু আরেকটি জিনিস, যে এই যে লকডাউনের কথা আপনি নিজে উল্লেখ করলেন, এই সব বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে এক ধরনের দ্বিধাগ্রস্ততা আমরা দেখতে পাই। গত বছর সাধারণ ছুটি, এবছর প্রথমে লকডাউন, দেন কঠোর লকডাউন, দেন এর মধ্যেই আবার এটা খুলে দেওয়া, ওটা খুলে দেওয়া, এটা বন্ধ রাখা, আবার পরের দিন খুলে দেওয়া, এগুলো এক ধরনের বিশৃঙ্খল একটা চিত্র আমরা দেখতে পাই, যেটি আসলে সাধারণ মানুষকে, আমরা যেমন
সরকারকে দোষারোপের কথা আপনি বললেন, নাগরিক হিসেবে আমাদেরও অনেক দায় আছে, আমরা নিজেরও সচেতন নই। কিন্তু এই যে সিদ্ধান্তের ঘন ঘন পরিবর্তন, মানে সকাল বিকাল পরিবর্তন, এটিও তো এক ধরনের ভুল বার্তা জনগণকে দেয়, দেয় কিনা? আপনি চিন্তা করে দেখেন, আমরা যে কয়টা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ব্যাংক খোলা থাকবে কিনা, এইটাই মেইনলি হয়েছে। আর কলকারখানা, হ্যাঁ, কলকারখানা কলকারখানার কথা কথা কিন্তু আগে থেকে চালছে, এটা কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত নয়, হুম হুম এটা কিন্তু পুরানো সিদ্ধান্তই বলবৎ আছে। হুম। আর কথা বলা হচ্ছে যে যখন ছুটিতে মানুষজন চলে যায়, পরিবহনের ক্ষেত্রেও পরিবহনের ক্ষেত্রে কিন্তু প্রথম এবং এখন যেটি রয়েছে, প্রথমে 50 ভাগ লোক, এইটাও কিন্তু সব জায়গায় একটা সিস্টেম যেটা চালু রাখা যায়। হ্যাঁ, সরকারকে 100টা দিক দেখতে হয়, সেইখানে দুই একটা দিকে ভুল হতেই পারে, এবং সেই ভুলটা শুধরে নেওয়া হচ্ছে। এতে হয়তো জনগণের কাছ থেকে জনগণ হয়তোবা কিছুটা বিভ্রান্ত হন, কিন্তু জনগণকে আমি একটা কথা বলবো, আমি এই যে আপনাদের চ্যানেল আই কিংবা অন্যান্য টিভিতে বা নিউজ পেপারে যে পরিমাণ বিজ্ঞাপন দেখছি আজকে বিটিভিতে, যে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, হাত সাবান দিয়ে ভালো করে ধোন, কিংবা টিকা নিন, কিংবা সামাজিক দূরত্ব মেনে রাখুন, বলেন জনগণকে এই কঠোর লকডাউনে আমি দেখেছি শিং মাছ কিনতে মোটরসাইকেল নিয়ে উত্তরা থেকে মালিবাগ যাচ্ছে, 3000 টাকা জরিমানা দিয়েছে। আমরা দেখেছি যে মাছটা গলার সাথে ঝুলিয়ে রেখে তারা মাস্ক ব্যবহার করার কথা বলছে। আমরা জনগণকে সচেতন করতে চাই, এবং কেউ কেউ উৎসাহিত হচ্ছে লকডাউন কেমন চলছে একটু রাস্তা হেঁটে দেখে আসি, বা গাড়ি নিয়ে বেরিয়ে দেখে আসি সারা শহরে লকডাউন কেমন চলছে। এই যে আমাদের একটা মানে আমাদের অদ্ভুত একটা ব্যাপার, এটা আমার জাতিগত চরিত্রের সাথে মিশে গেছে। জি। আপনি যত কথাই বলেন, আপনি যদি গ্রামের দিকে যান, আমি সবসময় যাই, সেখানে যদি মানুষকে জিজ্ঞেস করেন ভাই মাস্ক একটু পরেন, একটু সামাজিক দূরত্ব, হাসতে হাসতে বলে যে আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বন্যার মধ্যে বড় হয়েছি, করোনা আমাদের কিছু করতে পারবে না। কিন্তু করোনা কিন্তু এখন সকলকেই কিছু করবে। সবচেয়ে একটি খবর 2-1 দিন আসছে, সেটি খুবই মারাত্মক, সেটি হচ্ছে ভয়ঙ্কর, যে বাতাসের মাধ্যমে করোনা ছড়ায়। এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। সুতরাং আমাদের দিকে এটি নজর রাখতেই হবে। প্রফেসর মিল্লাত, আমি আসবো আবার আপনার কাছে। প্রফেসর ডক্টর সরদারি নাইম, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতির কীরকম মনে হচ্ছে, এবং আপনি যেহেতু একটি হসপিটাল পরিচালনা করেন, যে এই হসপিটালটি কোভিড হসপিটাল, যেখানে রোগীরা আসে, এবং আমরা জানি যে রোগীদেরও জন্যে অনেকেই হসপিটালে যেতে চান, কারণ এখন যে ধরনের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বা অন্যান্য ভ্যারিয়েন্ট, তাতে দ্রুততার সঙ্গে এটি ছড়ায়, এবং দ্রুত পরিস্থিতি, হঠাৎ করে একটা ভালো রোগী দ্রুত খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে হসপিটাল ছাড়া কোনো বিকল্প থাকে না। সেখানে আমরা হসপিটালের সিটের অভাব, আইসিইউর অভাব, আমরা শুনছি যে অক্সিজেনেরও কিছুটা সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাই ফ্লো অক্সিজেনের। সব মিলিয়ে আপনার কাছ থেকে পরিস্থিতিটা শুনতে চাই, ডক্টর সরদারি নাইম। ধন্যবাদ জিলুর, ধন্যবাদ আমার আজকের বিষয়ে আমার সাথে যিনি আছেন মিল্লাত। এবং আসলে এটা সত্যি কথা যে এই মুহূর্তে হাবিব মিল্লাত যেভাবে শুরু করলেন, মনটা আসলে সত্যি আমাদের খুব খারাপ। আর এই রাতে যখন খবর পেলাম আমাদেরই বড় ভাই প্রফেসর আবু আহমেদ আশরাফ আলী মারা গেছেন, একদিন আগে দেশের নতুন আমাদের ঢাকা কলেজে বড় ভাই মারা গেছে, এবং চোখের সামনে যাদেরকে দেখে বড় হয়েছি, কবরী, ওয়াসিম, এরা সবাই চলে যাচ্ছেন। কেন যেন পুরো ব্যাপারটাই আমাদের কাছে একটা ভীতিকর অবস্থার মধ্যে, এবং ভীষণভাবে মন খারাপ করা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর মধ্যে আমাদের চিকিৎসা দিতে হচ্ছে। মিল্লাত ঠিকই বলেছেন, আসলে এই তো গত বছর যখন 20 সালে করোনা পরিস্থিতি শুরু হলো, আমরা যখন সাধারণ ছুটি বা সাধারণ কথা বলেই আমরা একটা লকডাউনের ব্যবস্থা করেছিলাম, সেই মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা দেখেছি ভয়াবহ একটা অবস্থা ছিল আমাদের। সেই তুলনায় কিন্তু এখন পরিস্থিতি আরো আরো অনেক অনেক বেশি খারাপ। কিন্তু অনেকাংশই কেন যেন মনে হয় আমাদের গা সহা হয়ে গেছে। এই জিনিসটা খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, যেটা মিল্লাত বললেন, যে আমরা মাস্ক পরছি কিন্তু গলায় ঝুলিয়ে রাখছি, আমরা যে কোনো অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, চোখের সামনে শত শত মৃত্যু দেখতে পেয়েও কিন্তু আমরা গত বছর লকডাউনের সময় যেই ভয়ভীতি আমাদের মধ্যে ছিল, সেই ভয়ভীতি থেকে কেন যেন আমরা বেরিয়ে এসেছি। এটা বোধহয় মানুষের একটি বেসিক নেচার। মানুষ সবকিছুই একটা পর্যায়ে মানুষের গা সওয়া হয়ে যায় বলে আমার বিশ্বাস, এবং সেটাই হয়েছে। এখন চিকিৎসার ব্যাপারে যদি আমার হাসপাতালের চিত্র দিয়েই যদি আমি কিছুটা কথা বলি, সেটা হলো যে গত 1 মাসে হঠাৎ করেই আমাদের 20 বেডের কোভিড থেকে, আমার ছোট্ট হাসপাতাল 80-90 বেডের হাসপাতাল, জাপান বাংলাদেশ,
এটাতে আমাদের 20 থেকে শুরু করেছিলাম আমরা। 7 দিনের মাথায় আমাদেরকে যখন রিকোয়েস্ট করা হলো, গভর্নমেন্টের সাথে আমাদের আলাপ হলো, আপনাদেরকে বাড়িয়ে 40 বেড করলাম। এখন পর্যন্ত আমরা প্রায় 155 জন রোগীর চিকিৎসা দিচ্ছি বা দিয়েছি। এর মধ্যে ডেথ হয়েছে 21 জনের। এবং দেখুন, এর মধ্যে কিন্তু আইসিইউতে 20 জন মারা গেছে, 28 জনের মতো আইসিইউ লেগেছে। যদিও এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা হাইলি কন্টাজিয়াস, আমরা প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় একটু লেস ফ্যাটালিটি হবে, এটা মানে অতটা মৃত্যুর কারণ হবে না। কিন্তু এখন দেখছি যে আসলে আমাদের টোটাল নাম্বার অফ পপুলেশন চিন্তা করতে হবে, যে হিউজ পপুলেশন যখন হাইলি কন্টাজিয়াস একটা রোগ এভাবে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু যারা ইনফেক্টেড হন তার যদি খুব অল্প পার্সেন্টেজও খারাপের দিকে চলে যান, তাহলে কিন্তু একটা বড় সংখ্যা তৈরি হয়ে যায়। ব্যাপারটা এরকম যে 1000 জনের জন্য মধ্যে যদি আমরা টেস্ট করি, সিমটোম্যাটিক পেশেন্টের যদি 1000 টেস্ট করি, তাহলে কিন্তু যে কোনো একটি হাসপাতালের কথা উদ্ধৃতি দিয়েই বলি, প্রায় 300 থেকে 400 জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে কিন্তু মাত্র 3 থেকে 4% মতো শুধু হসপিটালে ভর্তি হয়। তার থেকে কিন্তু 8-10% মতো মারা যায়। তার মানে ধরেন 400 জনের মধ্যে যদি আপনি 15 জন বা 10 জন ভর্তি করেন, তার মধ্যে যদি আপনার 1 জন বা 2 জন মারা যায়, তাহলে কিন্তু 1000 জনের মধ্যে বা 400 জনের মধ্যে হিসাব করলে আমাদের পার্সেন্টেজ অফ ডেথ খুবই কম। কিন্তু বিশাল জনগোষ্ঠীর সময় যখন এই ক্যালকুলেশনটা আসে, তখন কিন্তু আসলেই সেটা নাম্বারে অনেক বেশি হয়ে যায়। এবং একটা জিনিস খেয়াল করছেন কিনা, যে সাত এবং যথেষ্ট কোমরবিডিটি আছে এরকম মানুষগুলো কিন্তু খুব সহসাই খারাপ হয়ে যাচ্ছেন। যেটা জিল্লুর আপনি বললেন যে এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যায়, কতগুলো পিকুলিয়ার নেচার, এটা 1-2 দিনের মধ্যে খারাপ হয়ে যায়। এবং যেমন এখন দেখেন আমাদের 10,000-এর উপরে ডেথ হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এখনো সেটা কিছুই না। যদিও এই সংখ্যা নিয়ে অনেকেরই সংশয় আছে, কিন্তু তারপরে আমি বলবো কিছুটা তো চেষ্টা করা হচ্ছে যেন আমাদের দেশের একটা চিত্র ধরে তোলার জন্য। সেই হিসেবে দেখুন, ডেথ তো আর মৃত্যুকে তো লুকিয়ে রাখা সম্ভব না। আজকাল যে সোশ্যাল মিডিয়ার যুগে, স্মার্টফোনের যুগে ওই রকম মৃত্যু হলে আমরা দেখতাম। 10,000 ক্রস করেছে, সেটাও অ্যালার্মিং আমাদের জন্য, আমরা এতটা চিন্তা করি নাই। এর মধ্যে কিন্তু 56% হলো কি অ্যাবাভ 60 ইয়ার্স। আরেকটা খুব মানে ভীতিকর জিনিস হলো, এখন চিলড্রেন এবং ইয়াং সাবজেক্টরা কিন্তু ইনফেক্টেড হচ্ছেন, যেটা আমাদের জন্য একটা অ্যালার্মিং। এর মধ্যে 40 জন চিলড্রেন মারা গেছেন বলে আজকে আমি একটি খবরে দেখলাম। এবং আমাদের যদিও 75% মেল এবং 26% ফিমেল, সেটা যদিও খুব বড় তফাৎ করবে না, পুরুষ এবং মহিলাদের মধ্যে আমরা কোনো তফাৎ করি না, কিন্তু চিলড্রেনের ব্যাপারটা কিন্তু একটু অ্যালার্মিং। তবে একটি ভালো দিক হলো যে এর মধ্যেই দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের নিয়েছেন। আমি সত্যি আমাদের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে ধন্যবাদ দিব যে উনি পার্সোনাল ইনিশিয়েটিভে যেভাবে দেশে ভ্যাকসিন নিয়ে এসেছিলেন, এবং সেই ভ্যাকসিনটি অ্যাটলিস্ট সেকেন্ড ডোজ প্রায় 10 লাখের উপরে কমপ্লিট করা হয়েছে। এবং এটাও একটা বড় দিক। আমাদের হাসপাতালের রোগীদের মধ্যে দেখি ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়ে যারা অ্যাডমিশন মানে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ভালো হয়ে যাচ্ছেন, ওদের অবস্থাটা খুব খারাপ দিকে যাচ্ছে না। যেমন আরেকটি যে প্রথম যাদের ইনফেকশন হয়েছিল, সেকেন্ড ইনফেকশন যাদের হচ্ছে, তাদের মধ্যেও কিন্তু মৃত্যু হার অলমোস্ট 0। আমি বিশ্বাস করি সেকেন্ড ডোজের ভ্যাকসিনের পরে যদি 14 দিন বা 21 দিন যায়, আমাদের ইমিউনিটি এতটাই বাড়বে, ইনশাল্লাহ হয়তোবা আমাদের তখন মৃত্যু হার অনেক অনেক কমে আসবে। এবং কয়েকটা পিকুলার জিনিস আমি দেখছি, যে যেমন ধরেন গতকালই দেখলাম কুর্মিটোলাতে হঠাৎ করে লং ট্রিটমেন্টের পরে কোভিড নেগেটিভ হয়ে বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রোগী মারা গেল। এটা কিন্তু একটা পিকুলার জিনিস, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কোভিড নেগেটিভ হয়ে গেলেই যে আমি একেবারে সুস্থ হয়ে গেলাম, সেটা ভাবা যাবে না। কারণ লং বলা হচ্ছে তো লং টার্ম ইফেক্টও অনেক, লং কোভিড, রাইট, 1-1.5 লং বছর কোভিড পর্যন্ত বা তারও বেশি এবং সময় থাকতে লং, পারে। এবং দেখা যাচ্ছে যে কোভিড রিলেটেড কমপ্লিকেশন নিয়ে যারা নেগেটিভ হয়ে বাড়িতে যাচ্ছে, তাদের মধ্যে আরেকটা জিনিস সেটা যে সাইকোলজিক্যাল যে ট্রমা হচ্ছে। একটি ইয়াং ছেলে এই গতকাল না গত পরশু দিনে মুগদা জেনারেল হসপিটালের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করলো, তার কিন্তু ট্রিটমেন্ট চলছিল, সে হয়তো বেঁচে যেত। কিন্তু এই যে সাইকোলজিক্যাল যে ট্রমাটা হচ্ছে, যে সাইকোলজিক্যাল প্রবলেম গুলো হচ্ছে, এই জিনিসগুলোতেও কিন্তু আমাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা আসলে এই কোভিড আমাদের যুগে ছিল না। মিলাদ যেমন ডাক্তার হয়েছেন, আমিও ডাক্তার হয়েছি, আমরা কখনো কোভিড এর কথা শুনি নাই, এর পড়াশোনা করি নাই। কিন্তু দেখুন একটা প্রবলেম এসছে, প্রবলেমটা আমরা গত 1 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে, আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমাদের ডাক্তাররা যথেষ্ট এক্সপেরিয়েন্স গেইন করে জি। খুব সুন্দরভাবেই
ট্রিটমেন্ট করে যাচ্ছে, এবং আর্লি ট্রিটমেন্ট, আর্লি ইন্টারভেনশন অফ ট্রিটমেন্ট ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু সেভ লাইফ। এটা আমি খুব স্পষ্ট করে প্রফেসর বলছি। মিল্লাত, আমি যে বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে ওই বিষয়গুলো নিয়ে আমি বেশি কথা বলছি যেহেতু আপনি একজন সংসদ সদস্য বা আইন প্রণেতা, সে কারণেই এই যে প্রস্তুতির কথা, দ্বিধার কথা আমি বলছিলাম, আমি কয়েকটি প্রসঙ্গ আপনার সামনে একটু ছোট্ট ছোট্ট করে তুলতে চাই যাতে করে আপনি আপনার বলতে সুবিধা হয়। একটি হচ্ছে যে গত বছর আমরা দেখলাম ফিল্ড হসপিটাল করা হলো এবং কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন জায়গায়, বসুন্ধরায়, মোহাম্মদপুরে, এবং স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী বললেনও যে পৃথিবীর মধ্যে আমরাই সবচেয়ে এত বড় হসপিটাল এত দ্রুততার সঙ্গে করলাম। এখন সেই সব হসপিটালের কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, টাকারও অস্তিত্ব নাই, হসপিটালেরও খবর নেই। আমি একটি খবর, একটি পত্রিকার সংবাদ থেকে কিছু জায়গা আপনাকে উদ্ধৃত করে শোনাতে চাই যে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 10 মাস ধরে পড়ে আছে, গত 10 মাস ধরে অক্সিজেন সরবরাহ সামগ্রী, কেন্দ্রীয় ঔষধাগারে পড়ে আছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের যন্ত্র, 300 ভেন্টিলেটর। আমরা যদি ইউনিসেফের একটি প্রকল্প থেকে 102 কোটি টাকার, যেটি $12 মিলিয়ন ইউনিসেফ সহায়তা দিয়েছে, চিকিৎসা সামগ্রী কিনে আনা হয়েছিল। এগুলোর মধ্যে 1200টি অক্সিজেন কনসেন্ট্রেটর, এই যন্ত্র বাতাস থেকে অক্সিজেন পৃথক করে তা ব্যবহার উপযোগী, আপনারা ভালো জানেন, উপযোগী করে। বিপুল পরিমাণ পালস অক্সিমিটার, হাই ফ্লো নেজাল ক্যানুলা, মাস্ক, পিপি সহ আরও নানা সামগ্রী। গত 10 মাস এসব সামগ্রী বিমানবন্দরে পড়ে আছে এবং অনেক সামগ্রী নষ্ট হয়েছে। এডিবির অর্থায়নের একটি প্রকল্প, কোনোটি বাংলাদেশ সরকারের অর্থায়ন না, সব বৈদেশিক অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় 170টি আধুনিক আইসিইউ শয্যা, 170টি ভেন্টিলেটর, 170টি আরটিসিপিআর যন্ত্র কেনার কথা ছিল। এর মধ্যে শুধু 25টি আরটিপিসিআর যন্ত্র কেনা হয়েছে। চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ ছিল প্রায় 678 কোটি টাকা। এ পর্যন্ত খরচ 78 কোটি টাকাও খরচ করা যায়নি। এই একই প্রকল্পের আওতায় 17টি সরকারি মেডিকেল কলেজে বাড়তি 10টি করে আইসিইউ শয্যা চালু, 17টি সরকারি মেডিকেল কলেজের প্রতিটিতে 50 শয্যার আইসোলেশন সেন্টার করা, 26টি স্থল ও বন্দরে স্বাস্থ্য পরীক্ষা সুবিধা সহ মেডিকেল সেন্টার করবার কথা, 492টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে সংক্রমণ নিয়ন্ত্রণ ইউনিট স্থাপন করবার কথা, কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। অথচ গত 1 বছরের বেশি সময় কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আপনারা চিকিৎসকরা যাচ্ছেন, সরকার যাচ্ছে, সবাই আমরা কম বেশি জানি। আমি একটু বুঝতে চাই যে এই যে এগুলো কিসের, মানে এই যে এগুলো কি শাসনের দুর্বলতা, সুশাসনের অভাব, অনিয়ম, দুর্নীতি, কি বলবেন, না অযোগ্যতা, অদক্ষতা? প্রফেসর হাবিব মিল্লাত। আপনি সহজ প্রশ্ন করতে গিয়ে আমাকে জীবনটাকে কঠিন করে ফেললেন। তো যাই হোক, প্রশ্ন করেছেন যে প্রথমত আমি আসলে যে ব্যাপারগুলো বলেছেন এগুলো আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং পত্রপত্রিকায় নিয়ে আমরা নিজেরাও আলোচনা করেছি। আপনি যে ফিল্ড হসপিটাল বসুন্ধরার কথা বললেন, যেটাতে বলা হয়েছে যে 31 কোটি টাকা খরচ করে হসপিটালটি করা হয়েছে এবং হসপিটালটি উধাও হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা যদি এই খবরটি পড়ি, সাথে আরেকটি খবর পড়া দরকার ছিল, সেটিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ হেলথ তিনি কিন্তু একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। আপনি যদি সেটাও পড়ে শোনাতেন তাহলে জনগণ হয়তো একটু বুঝতে পারতো। কিন্তু আপনি তো প্রফেসর মিল্লাত এটি গত 1 বছরের বেশি সময় ধরে, 1 বছরের বেশি সময় ধরে লক্ষ্য করছেন যে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা, মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এক একজন এক এক সময় এক এক রকম কথাবার্তা বলেন। কিন্তু যখন পত্রিকায় একটা বিজ্ঞাপন দেওয়া হয় তখন বুঝতে হবে যে ওটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে এটি এসছে এবং সেটাতে সুস্পষ্টভাবে বলা আছে যে হসপিটালটি রোগী না আসার কারণে পড়েছিল। আসলে এটা হসপিটাল বলা ঠিক হবে না, এটা একটা আইসোলেশন সেন্টার। হসপিটাল করতে হলে কি লাগে আমার সর্দার নাইম ভাই ভালো করে জানেন এবং আপনারাও হয়তো জানেন যে হসপিটাল মানে শুধু বেড, তাঁবুতে করে কিছু ডাক্তার নার্স দিলে সেটা কিন্তু হসপিটাল হয় না। যাই হোক, আইসোলেশন সেন্টার ছিল এবং সেটাতে যখন রোগী ভর্তি হয়নি তখন কিন্তু যেটা করা হয়েছে সেই বেডগুলো বিভিন্ন সরকারি স্থাপনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যে সমস্ত অক্সিজেন কনসেন্ট্রেটর বলেন বা সিলিন্ডারগুলো বলেন বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটুকু ব্যাখ্যা আমি পড়েছি। সুতরাং এ ব্যাপারে এটুকু ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। তবে এর বেশি আমার আর কিছু জানা নেই, যেহেতু এর সাথে কোনোভাবে আমরা সম্পৃক্ত নই। তবে কোথায় কোথায় তারা পাঠিয়েছেন, কি কি পাঠিয়েছেন, সেটি যদি বিজ্ঞপ্তিতে থাকতো তাহলে বোধহয় আরো বেশি আমাদের জন্য সুবিধা হতো, বিশ্বাস করতে সুবিধা হতো, কারণ যেহেতু বিশ্বাসের সংকট আছে। কিন্তু আমি এই যে বাকি এই যে ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির অর্থায়নে বিভিন্ন প্রকল্প, এগুলোর কথায় আসছি। আমাদের উচিত হচ্ছে যখন করোনাকালীন সময়টিতে সহযোগিতা দেওয়ার জন্য ব্যুরোক্রেসির নামে একটা টার্ম আছে বাংলাদেশে, বা আমলাতান্ত্রিক জটিলতা, এটা সত্যিকার অর্থে যে কি ভয়ঙ্কর জটিলতা এটা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। এইখানে হচ্ছে ঘটনা সত্য কিন্তু আসলে সাক্ষী দুর্বলের মতো অবস্থা, যে আপনারা
কেউ কোনো দায়িত্ব নিতে চায় না। যেই এই দায়িত্বে আসেন তাকেই দুর্নীতিবাজ বলে। আজকে করোনার সময়টিতে যেভাবে দেশ চলছে, যে অবস্থায় চলছে, সেটা যদি সাধারণ সময়ের সাথে কেউ তুলনা করে তাহলে কিন্তু বিরাট একটা ভুল হবে। কিন্তু করোনা চলে যাওয়ার পরে আমরা মনে করেছিলাম যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে করোনা চলে গেছে, তখন তাদের নামে যে দুর্নীতি, অব্যবস্থাপনা বা অদক্ষতার প্রশ্ন তোলা হয়েছে, তারা যদি বাস্তবতার নিরিখে সেই সময়, আমি বলি না যে দুর্নীতি হয় নাই, অদক্ষতা নাই, কিংবা ইচ্ছা থাকা সত্ত্বেও কাজটি করে না, এটা থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কোন অফিসার এখন সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন এবং তারা ফাইল চালাচালের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখছেন। না হলে এই ঘটনাগুলো ঘটার কোনো কথাই নেই। এয়ারপোর্টে পড়ে থাকবে জয়েন্ট সিগনেচারে উঠানোর কথা, কিন্তু সেই জয়েন্ট সিগনেচার দেওয়ার নাকি কোনো বিধান নেই। তাহলে তো আসলে কাজটি পড়েই রয়েছে এবং আপনি যাকেই বলেন না কেন তিনি বলবেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে উত্তরটি পাননি। এই যদি এর সাথে যদি দেশপ্রেম যোগ না হয়, এর সাথে যদি নিজের দায়িত্ববোধ যোগ না হয়, তাহলে এই ধরনের ঘটনাগুলো অতীতে যেমন ঘটেছে, বর্তমানে ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। আর একটি কথা যে 170টি ভেন্টিলেটর বা 300 ভেন্টিলেটর পড়ে আছে, এগুলো অবশ্যই ডিস্ট্রিবিউশন হওয়া দরকার, কোনো সন্দেহ নয়। তবে সাথে সাথে একটি কথা বলতে হবে, সেটি হচ্ছে ভেন্টিলেটর কিংবা আইসিইউ বেড কিংবা আইসিইউ মনিটর কিন্তু একমাত্র ইস্যু নয়। সেটি হচ্ছে আপনি সিদ্ধান্ত দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী জুলাই মাসে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা জেলা হসপিটালে 10 বেড বিশিষ্ট আইসিইউ করার জন্য। তাহলে সেটা করার জন্য একটা প্ল্যান থাকতে হবে। আইসিইউ করতে হলে কি লাগবে? যেটা জনবল বা ম্যান পাওয়ার, সেইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দ্বিতীয় ইম্পর্টেন্ট। তৃতীয় হচ্ছে এই সমস্ত ইকুইপমেন্ট। আপনি ম্যান পাওয়ার যদি দেখে থাকেন, বাংলাদেশের উপজেলা পর্যায়ের হসপিটালগুলোতে অপারেশন থিয়েটার থাকা অবস্থায় অপারেশন হয় না, কারণ সেখানে সার্জন থাকলেও সেখানে অ্যানাস্থেটিস্ট নেই। যে অ্যানাস্থেটিস্টরা, আমাদের দেশে অ্যানাস্থেটিস্টরা হয়তো আইসিইউ চালান, কিন্তু আইসিইউ চালানোর জন্য দরকার ইন্টেনসিভিস্ট, যারা আইসিইউ সম্বন্ধে জানেন। অনেকে বলেন 5 মাসের ট্রেনিং দিয়ে দেন, 10 মাসের ট্রেনিং দিয়ে দেন, তাহলে তো ইন্টেনসিভিস্ট হয়ে গেল, তারা মেশিন চালু রাখতে পারবে। ওই যে নাইম ভাই মাথা ঝাঁকাচ্ছেন, কারণ উনি জানেন। আপনারা দুইজনই সার্জন। আমি ব্যক্তিগতভাবে 17 বছর আইসিইউ তে কাজ করেছি। না, সেটাই বললাম যে আপনারা দুইজনই সার্জন। জি জি, উনি তো সার্জন এবং উনি বাংলাদেশের পায়োনিয়ার হচ্ছেন ল্যাপারোস্কোপিক সার্জারিতে, যে জন্য সারা বাংলাদেশ যতদিন থাকবে অন্তত এই ব্যাপারে ওনাকে আমরা স্মরণ রাখবো। আমি কার্ডিয়াক হিসেবে 17 বছর দেশের বাইরে ছিলাম, ইন্টেনসিভ কেয়ারে কাজ করেছি, দেশেও 5 বছর কাজ করেছি। আমি জানি ইন্টেনসিভ কেয়ার ভেন্টিলেটর যদি এটা সেট করতে যদি ঠিক না হয়, রোগীর উপকারের চেয়ে অপকার হতে পারে। সুতরাং আমাদের যে একটা লং টার্ম মিড টার্ম ভিশন থাকা দরকার ছিল, সেই কাজটি আমরা করেছি না, সে ব্যাপারে প্রশ্ন করতে পারেন। কিন্তু এই ব্যাপারে প্রশ্ন করতে পারেন না যে 7 মাস 8 মাসে ইন্টেনসিভ কেয়ার গুলো হয়নি। হ্যাঁ, কেন? অক্সিজেন যেমন ইউনিসেফ সম্ভবত 20টি জেলা হাসপাতালে, 30টি জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই করার জন্য টাকা দিয়েছিল এবং তারা বলেছে করে ফেলেন। আমি আমার জেলা হসপিটালের সভাপতি বাই পোস্ট, বাই ডিফল্ট আমি এমপি হিসেবে সভাপতি, আমি যদি আর কোথাও সভাপতি না, মানে এলাকাতে কোন কলেজের সভাপতি হয়নি, সব নেতা কর্মীরাই হয়েছে। সেইখানে আমি যখন বলি আমি ডিও দিয়েছি, ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি, আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছি, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আজকে না গত এপ্রিল মাস থেকে শুরু করে প্রতি মাসের মিটিং থেকেই আজকে পর্যন্ত জায়গা দেখা হয়েছে, আমাদের সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তারপরেও আজকে পর্যন্ত আমার সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট শেখ ফজলুন্নেসা মুজিব স্পেশালাইজড হসপিটালে নাই একটা অক্সিজেন কনসেন্ট্রেটর। 5টা অক্সিজেন কনসেন্ট্রেটর কেউ একজন দান করেছেন, 5 ফ্লো অক্সিজেন একটা আছে, চালানোর মতো অক্সিজেন নাই আমাদের। আমি মনে করি 31টা হসপিটালের কথা বলা হয়েছে, আইসিইউ নাই। বাকি যে 31টা হসপিটাল বা 32টি হসপিটাল আছে, সেখানেও চালানোর মতো ম্যান পাওয়ার আছে কিনা আপনাদের সেটা দেখতে হবে, সেটা সঠিকভাবে চলছে কিনা। আমরা বলি শয্যা 10,000 বাংলাদেশে, ঢাকা শহর বড় বড় হসপিটালের যে শহরগুলোতে, সেই শহরগুলোতে হয়তো বড় বড় হসপিটালগুলোতে পেশেন্টের ভিড় বেশি। আপনি ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে হসপিটাল দেখে থাকেন। আমি সিরাজগঞ্জ সদর হসপিটালে আজকে কথা বলেছি একটু আগে সুপারিনটেন্ডেন্টের সাথে এবং অন্যান্যদের সাথে, যে কি অবস্থা, মাত্র 9 জন রোগী ভর্তি আছে সেইখানে। তাহলে প্রফেসর বিল্লাত, আমি একটু বুঝতে চাই ছোট্ট করে যে 170 মিলিয়ন পিপল এই দেশে, মানে 17-18 কোটি জনগণ, সেখানে এই যে হিউম্যান রিসোর্স সেটি তৈরি করা যাচ্ছে না কেন, বা সেই দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে না কেন? হিউম্যান রিসোর্স তৈরি করা যাচ্ছে না কেন এবং কেন সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে না, আমরা এভরি 5 ইয়ার প্ল্যান দেখি, তাতে কিন্তু এটা উল্লেখ আছে। আমরা দেখি কিন্তু যে প্ল্যানগুলো তৈরি হয় সেটা বাস্তবায়ন হচ্ছে না, এবং বাস্তবায়নের জন্য আমি মনে করি ব্যুরোক্রেসি সবচেয়ে বেশি দায়ী। কারণটি হচ্ছে যখন কোনো অধিদপ্তর থেকে মন্ত্রণালয় যায়, মন্ত্রণালয় থেকে প্রশাসনে যায় কোনো প্রস্তাবনা, ওইটা কেটে অর্ধেক করে দেওয়া হয়, তাহলে প্রশাসন দেখলো যে হ্যাঁ আমরা ক্ষমতাশালী, আমরা ঠিক কাজটি করছি। ওইটা যখন অর্থ মন্ত্রণালয়ে যাবে, পাশ করতে কতদিন লাগবে জানি না,
তবে ওইটা কেটে আবার অর্ধেক করে বা তারও কম করে দেওয়া হবে, হ্যাঁ আমাদেরও ক্ষমতা আছে, আমরা এই কাজটি করতে দিব না। আপনাদের যেমন আজকে আপনি কিন্তু করোনা নিয়ে এই টকশোটি কখনোই করতেন না যদি করোনার প্রকোপ এত কঠিন না হতো। এই ধরনের টকশো কিন্তু খুব কমই হয়েছে টিভিতে, কারণ হচ্ছে টাইম ডিমান্ডিং যে সময়। সুতরাং সরকারকে করোনার উপর এখন অবশ্যই জোরালো ভাবে কাজ করতে হবে, কোনো সন্দেহ নেই। প্রত্যেকটি জনগণকে, বেসরকারি হসপিটালকে কাজ করতে হবে। কিন্তু যখন আমাদের সময়, এখন কারো কাছে কিছু বলতে বলে ভাই করোনা নিয়ে ব্যস্ত, অন্যদিকে তাকানোর কোনো সময় নেই। কিন্তু যখন সময় ছিল তখন আমাদের প্ল্যানটি আরো সুন্দর করে করার দরকার ছিল, এবং আমি মনে করি এই প্ল্যানগুলো অবশ্যই করা দরকার জনগণের। এক কথায় যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে রাজনৈতিক নেতৃত্বের প্রশাসনিক নেতৃত্বের উপরে প্রভাবের ক্ষেত্রে একটু সমস্যা আছে। মানে আমি যে কথা মনে করি, আমি এটা মনে করি কিনা জানি না, আমি একটা কথা শুধু বলবো, সেটি হচ্ছে যে প্রশাসনিক রাজনৈতিক যে নেতৃত্বই হোক না কেন, বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে এবং যারা যে ব্যাপারটি ভালো বোঝেন তাদের পরামর্শ নিয়ে যদি কাজটি করা হয় তাহলে কিন্তু ভালো হবে। আর যদি নিজেরা সব জানি মনে করে কাজটি করা হয় তাহলে কিন্তু সব কাজ ঠিক না হতে পারে। আমি আসবো আবার আপনার কাছে সময় থাকলে নিঃসন্দেহে। প্রফেসর ডক্টর সরদার নাইম, একটু আপনার কাছ থেকে আমি এখনকার এই যে সার্বিক সর্বশেষ পরিস্থিতি যেটি, এই পরিস্থিতি অনুযায়ী আসলে বিভিন্ন হসপিটালগুলোতে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি সেটি নিয়েও নানা রকমের মতামত দেখতে পাই। চিকিৎসা নিয়ে প্রিভেনশনের ক্ষেত্রে তো একটা কমন কিছু জিনিস আছেই, কিন্তু রোগী কেউ যখন আক্রান্ত হয়ে পড়েন সেখানেও চিকিৎসার ক্ষেত্রেও নানা রকমের মতভিন্নতা আমরা দেখতে পাই। একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কি পরামর্শ দিচ্ছেন আপনারা। একজন চিকিৎসক হিসেবে আমি এবং মিল্লাত আমরা দুজনেই এটা এগ্রি করব যে চিকিৎসার ব্যাপারে কিন্তু কিছু কিছু মতভেদ সব জায়গায় থাকে। স্কুল অফ থটস মেডিকেল ট্রিটমেন্টে আজীবন ছিল এবং থাকবে। যেমন খুব কমনলি আমরা দেখছি কেউ আইভারমেকটিন প্রোফাইলাক্সি ব্যবহার করছেন, কেউ ইনফেকশন হলে শুরুতেই কয়েকদিন আইভারমেকটিন খাওয়াচ্ছেন, তারপরে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, ব্লাড থিনার দিচ্ছেন। একটি ভাইরাল ডিজিজের কিন্তু স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, সবই সিমটোম্যাটিক। এই মুহূর্তে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিয়ে, এবং আমরা যে জিনিসটা খুব ক্লিয়ারলি বলছি, যদি এক কথায় বলতে হয়, এই কোভিড আক্রমণের বা কোভিড ইনফেকশনের সবচেয়ে খারাপ দিকটা হলো তার লাং ইনফেকশন হয়ে যাওয়া, এবং লাং যখন খুব ইনভলভ হয়ে যায় তখন অক্সিজেন রোগী নিতে পারে না, এবং এটি খুব তাড়াতাড়ি নিউমোনিয়া হয়ে একদম 100% ইনভলভ হয়ে যায়। দেখুন, এই অবস্থাতে যদি একটি রোগী আর্লি ট্রিটমেন্ট নিয়ে প্রপার অ্যান্টিবায়োটিক নিয়ে যদি অক্সিজেন থেরাপিতে থাকে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরা ফিরে আসে। তবে কতগুলো রেজিম যেমন আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন অথবা অ্যাজিথ্রোমাইসিন, সাথে আপনার একটা ব্লাড থিনার, রিভারক্স বা ইকোস্প্রিন জাতীয় কিছু, এবং সাথে সিমটোম্যাটিক কিছু ভিটামিনস এবং ইমিউনিটি বাড়ানোর জন্য কিছু ভিটামিন ডি, জিঙ্ক এটসেট্রা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি সবাই জেনে গেছি, এবং এটা কিন্তু ডাক্তারের চেয়ে সাধারণ মানুষও কোনো অংশে কম জানেন না, এবং সাধারণ মানুষও কিন্তু নিজেই বাড়িতে বসে ট্রিটমেন্ট করে ফেলছেন। এবং অনেকেই বাড়িতে বসে ট্রিটমেন্ট করতে গিয়ে আমি যেটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট দিকটা হলো যে লাংস এর ইনভলভমেন্টটা কতটুকু হলো এবং অক্সিজেন স্যাচুরেশন কতটা কমে গেল, এই জিনিস একটু খেয়াল করতে হবে। কারণ আমাদের ঘরে ঘরে এখন কিন্তু অক্সিমিটার আছে, এটা একটা খুব বেশি দামের জিনিস না, আঙ্গুল দিলেই আমরা অক্সিজেন বুঝতে পারি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো হ্যাপি হাইপোক্সিয়া বলে এই করোনাতে একটা কথা আছে, যে অক্সিজেন 80 নিচে নেমে গেলেও কিন্তু অনেকাংশেই রোগীরা সেটা টের পারে না, রোগীরা কিন্তু বুঝতে পারে না তার শরীরে অক্সিজেন এত কমে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলোতে যদি আমরা একটু খেয়াল রাখি এবং আমরা যদি রোগীদেরকে হাসপাতালে নিয়ে যাই তাহলে কিন্তু অনেকাংশেই অক্সিজেন থেরাপি দিয়েই তাদেরকে ভালো করে দেওয়া যায়। আমি বলছি একটা কথা, যে আইসিইউ পর্যন্ত যাওয়াটা কখনোই কাম্য নয়। আইসিইউতে যদি একটা রোগীকে নিতে হয় সেই রোগীকে ফিরিয়ে আনা কিন্তু আসলে ডিফিকাল্ট। দেখুন, হসপিটাল অনেকে যেতে চান না, আমরাও এনকারেজ করি না, বাসায় ট্রিটমেন্ট এনকারেজ করি, কারণ শতকরা 80 থেকে 90 বাসাতেই ঠিক ভালো হয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস। কিন্তু এই ক্লোজ মনিটরিংটা করার মতো সামর্থ্য আছে কিনা, বাসায় সেই আইসোলেশনটা করার মতো সামর্থ্য আছে কিনা সেটাও একটা ব্যাপার, যার জন্য হসপিটালে যেতে হয়। আপনার যেমন হসপিটালগুলোতে, যেমন প্রাইভেট হসপিটালের কথা মিলাদ বললেন যে গত বছর আমরা এগিয়ে আসি নাই, কিন্তু আসলে গত বছরও কতগুলো সিদ্ধান্তহীনতা ছিল। প্রাইভেট হসপিটালগুলোকে ঠিক কোভিড চিকিৎসা করার মতো পারমিশন দেওয়া হচ্ছিল না, আরটিপিসিআর টেস্ট করতে দেওয়া হচ্ছিল না, সুতরাং প্রাইভেট হসপিটালগুলো সেভাবে আসতে পারেনি। এখন কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছে, গভর্নমেন্ট কিন্তু প্রাইভেট সেক্টরকে নিয়ে একসাথে কাজ করছে। গভর্নমেন্ট হসপিটালের ক্যাপাসিটি বাড়ানোর সাথে সাথে প্রাইভেট হসপিটালের ক্যাপাসিটিও বাড়ানো হচ্ছে। দেখুন, এই যে আজকে 1000 বেডের ডিএনসিসি মার্কেটের যে এটা উদ্বোধন করা হলো, বিশ্বাস করি আমি যে হ্যাঁ খুব অল্প সময়ে হাসপাতাল হয়েছে, কিন্তু আমি কিন্তু ওই মিল্লাতের
কথা সুর ধরেই বলছি, একটি হাসপাতাল করা কিন্তু চারটিখানি কথা না, শুধু কয়েকটা মানুষ কিছু যন্ত্রপাতি দিয়ে দিলাম তাতেই কিন্তু হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে প্রপারলি এটা যেমন স্পেস দিয়েছে ডিএনসিসি, তারপরে আপনার এটার ইকুইপমেন্ট এবং ম্যান পাওয়ার দিবে ডিজিএইচএস, এবং এটা ম্যানেজ করবে বাংলাদেশ আর্মি। এই তিনটার যদি একটা প্রপার কম্বিনেশন অফ ওয়ার্ক এবং সমন্বয়তা থাকে, তাদের মধ্যে সমন্বয়হীনতা না বলি, যদি আমরা যে সমন্বয় করে যদি ওরা কাজ করতে পারে তাহলে একটা কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। তবে দেখুন, কস্ট ইনভলভমেন্ট কিন্তু ঠিকই থাকছে। আপনারা জানেন যে কোভিড রোগীর চিকিৎসায় কস্ট অনেক বেশি, এবং প্রাইভেট হসপিটালগুলো কিন্তু সেটাতেই সবচেয়ে বেশি সাফার করছে। আমাদেরকে বারবার দোষারোপ করা হচ্ছে। এই ডিএনসিসি মার্কেট উদ্বোধন উপলক্ষে গতকাল যখন আমাদের মেয়র সাহেব কোনো একটি ইয়েতে বলছিলেন, উনি কিন্তু বারবার ইঙ্গিত করছিলেন যে আমরা এখানে খুব অল্প পয়সায় চিকিৎসা দিব ইত্যাদি ইত্যাদি। প্রাইভেট সেক্টরে এখানে একটি রোগীতে 8-10 দিন রেখে 3-3.5 লাখ টাকা বিল করছে। সেই জিনিসটা আমাদেরকে চাপিয়ে দিয়ে উনি বলছিলেন এমন ভাবে কথাগুলো যেন প্রাইভেট সেক্টর অন্যভাবে সেটা করছে। কিন্তু আমি এখানে একটুখানি বলতে চাই, ট্রিটমেন্টের কস্টটা কোথা থেকে আসে একটু ছোট্ট ছোট্ট করে বলতে হবে, আমার হাতে আর খুব বেশি একটু ছোট্ট সময় করে নেই। জি। বলছি, আমি জানি, ছোট্ট করে বলি যে দেখুন, এই যে আমাদের যদি 3-3.5 লাখ টাকা বিলের কথা যেটা মেয়র সাহেব বলেন, এখানে কিন্তু প্রায় 1 লাখ টাকার উপরে শুধু মেডিসিন লাগছে। প্রায় 60 থেকে 70 হাজার টাকা শুধু আমার হাসপাতালের একটি রোগীর ঠিক একই রকম বিল আমি আজকে অ্যানালাইসিস করেছি। 60 থেকে 70 হাজার টাকা যদি তার লাগছে শুধুমাত্র অক্সিজেন। অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন যখন দেওয়া হয় আইসিইউতে একটি রোগীকে, সরকারই তো রেট করে দিয়েছে ঘন্টায় 500 টাকা। ঘন্টায় যদি 500 টাকা হয় তাহলে 24 ঘন্টায় কত টাকা লাগবে আপনার হিসাব তো আপনারাই বুঝতে পারেন। এই অবস্থায় কিন্তু হাসপাতাল কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তার ওই রুম ভাড়ার বাইরে কিন্তু আর সে কিছুই পাচ্ছে না। কিন্তু একটা হাসপাতাল করতে কি কি লাগে? এই জমি বিল্ডিং থেকে শুরু করে তার ইকুইপমেন্ট থেকে শুরু করে তার আদার দেন স্পেশালিস্ট, তার ম্যান পাওয়ার খরচ লাগছে, তার হাজারো ধরনের কনজিউমেবলস, ক্যানুলা, ক্যাথেটার, ব্যান্ডেজ ইত্যাদি লাগছে। এই খরচগুলো কিন্তু প্রাইভেট হাসপাতালে সরকার প্রণোদনা দেয় না। দেখুন, আমরা সরকারি হাসপাতালে যেই খরচটা করি সেটা আমরা চোখে দেখি না, কিন্তু সরকার দেয়। এবং আমি বিশ্বাস করি প্রাইভেট হাসপাতালের খরচের তুলনায় কোনো অংশে তারা কম খরচ হয় না, বরং কয়েক গুণ বেশি খরচ হয়। আমি সেই আইসোলেশন সেন্টারের কথা বাদই দিলাম। 31 কোটি টাকা দিয়ে কতজনের চিকিৎসা হয়েছে সেই কথা না, আজকে ডিএনসিসি হসপিটালে কত টাকা দিয়ে কতজনের চিকিৎসা হবে সেই হিসাব করলে একসময় বেরিয়ে আসবে পার রোগীতে কত টাকা খরচ হয়েছে। সেই টাকাটা কিন্তু প্রাইভেট হাসপাতাল খরচ করে, এবং সেই টাকাটা প্রাইভেট হসপিটাল দাবি করতে পারে। প্রণোদনা আপনারা দেন, প্রণোদনা দেন ব্যবসায়ীদেরকে দেন, ফাইন। আমাদের ইকোনমির চাকা চালু রাখতে হবে বলে প্রণোদনা দেওয়া হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অন্যান্য কলকারখানাকে। কিন্তু জীবনের চাকা চালিয়ে রাখার জন্য কি প্রাইভেট হসপিটালগুলোকে প্রণোদনা দেওয়ার কথা কেউ চিন্তা করেছে? প্রাইভেট হাসপাতাল কিন্তু আমরা যারা ডাক্তার এবং এন্টারপ্রেনার, নিজের পয়সায় ব্যাংক থেকে লোন নিয়ে নিজেরা চিকিৎসা দিয়ে সেবা দিয়ে, সেই সেবা দিয়ে মিনিমাম যেই টাকাটা আমরা নিতে পারি সেটা দিয়েই কিন্তু আমাদের ব্যাংক লোন শোধ করতে হয়। আমি বিশ্বাস করি মিল্লাত আমার সাথে একমত হবেন যে প্রাইভেট সেক্টরকেও কিন্তু প্রণোদনার আওতায় আনতে হবে, নইলে কিন্তু প্রাইভেট সেক্টর এইভাবে কাজ করতে পারবে না। এই দেশে প্রাইভেট সেক্টর শতকরা মানে প্রায় 66% ট্রিটমেন্ট, 2/3 ট্রিটমেন্ট কিন্তু প্রাইভেট সেক্টরই দেয়। এটা আমরা সবাই জানি, এবং সেই কথাটা মিলাতের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই যে প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোকেও আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করতে হবে। ধন্যবাদ। কিন্তু আমরা এই চিকিৎসা কন্টিনিউ করতে পারবো। প্রফেসর হাবিব মিল্লাত, আমরা একেবারেই শেষ প্রান্তে, খুব ছোট্ট করে। আমি প্রায় সব ব্যাপারে একমত, এই কারণেই যে শুধু চিকিৎসা সেবা না, মানসম্মত চিকিৎসা হলে কিন্তু আসলে খরচের একটা ব্যাপার থেকেই যায়। সরকারি হসপিটালগুলোতে এগুলো চোখে পড়ে না, কারণটি হচ্ছে সরকার পুরোটাই বহন করে থাকে, কিন্তু বেসরকারি হসপিটালগুলোতে নিজেদের করতে হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। এই ঘন্টাখানেক আগের কথা, আমার নির্বাচনী এলাকার কামারখন্দ থেকে একটা পেশেন্ট এসছে। প্রথমে একটি বেসরকারি অল্প দামের হলি ফ্যামিলি হসপিটালে ভর্তি করেছিলাম। বিল তেমন কিছু না, 32,000 টাকা বিল আসছে, সেটাও তারা বহন করতে পারছে না। সেই মেডিকেল কলেজ, সেই পেশেন্টকে একটু আগে আমাকে ঢাকা মেডিকেল কলেজে রিকোয়েস্ট করে যে ভর্তি করে দিয়ে আসতে হলো, কারণ তার সেই সক্ষমতাটি নেই যে এই কাজটি করবে। এই জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে যেটি প্রয়োজন সেটা হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কভারেজ বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এবং বাংলাদেশ কিন্তু এ ব্যাপারে স্বাক্ষর করেছেন, কিন্তু বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে এ ব্যাপারে তেমন কোনো উদ্যোগ আজকে পর্যন্ত দেখতে পাইনি। যতদিন পর্যন্ত মানুষ স্বাস্থ্য সেবার নিশ্চয়তা না পাবে এবং মানসম্মত স্বাস্থ্য সেবা না পাবে, ততদিন পর্যন্ত মানুষ ফাইন্যান্সিয়াল সেই স্বাস্থ্য সেবা কেনার জন্য মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হবে, এবং মানুষের
এই যে চিকিৎসা সেবার খরচ করতে যে বাংলাদেশে আপনি জানেন 14 ভাগ মানুষ প্রতি বছর তার ইনকামের 10 ভাগ খরচ করে এবং প্রায় সমপরিমাণ মানুষ গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ কিন্তু আর তলাবিহীন ঝুড়ি নয়। এখন বাংলাদেশের বাজেট কিন্তু লক্ষ লক্ষ হাজার কোটি টাকা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বক্ষেত্রে যে উন্নয়নটি হচ্ছে, আমি মনে করি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের একটি মাত্র শর্ত, সেটি হচ্ছে জি। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা করা এবং ইউনিভার্সাল হেলথ কভারেজ ইমপ্লিমেন্ট করা। তাহলে আর এই সমস্ত নিয়ে আমাদের আর কোনোদিন টকশো করতে হবে না বা আলোচনা করতে হবে না। প্রত্যেকটি মানুষ তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী জি। সমমানের চিকিৎসা পাবে, এটাই আমাদের পক্ষ থেকে দাবি। ধন্যবাদ প্রফেসর ডক্টর সরদার নাইম এবং প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, কোভিড পরিস্থিতি নিয়ে কথা হচ্ছিল এবং সেই সঙ্গে কোভিড ব্যবস্থাপনার নানা ইস্যু এসছে। একটি বিষয় আমাদের প্রত্যেকে সতর্কতার দরকার, কারণ আমরা সরকারকে, চিকিৎসককে, হসপিটালকে নানাভাবে দায়ী করতে পারি। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে এবং পরিস্থিতিটাকে সেটা বলেছেন, নারী পুরুষ বলে কোনো কথা নেই। গত বছর আমরা বয়োবৃদ্ধরা আক্রান্ত হলেই বিপদ এভাবে দেখেছি, কিন্তু এখন বাচ্চারাও আক্রান্ত হচ্ছে এবং কতজন বাচ্চা, আমি উদ্ধৃত করতে চাই না, মারা গেছেন এই কোভিডে, সেটিও ওনারা বলছিলেন। কাজে বিপদটা সবার। মাস্ক পরুন, হাত ধুন, হাতটাকে নাক মুখ চোখ থেকে দূরে রাখুন, ভ্যাকসিন নেবার সুযোগ থাকলে ভ্যাকসিন দ্রুততার সঙ্গে নিয়ে নিন এবং পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রেখে চলবার চেষ্টা করুন। এটি হচ্ছে একমাত্র সমাধান। এর বাইরে সমাধান খুঁজে খুব বেশি লাভ হবে না, কারণ আমাদের এখনও নানা রকমের দুর্বলতা আছে, সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। দুজনই চিকিৎসক, একজন সরকারি দলের সংসদ সদস্য, ওনারাই বলছিলেন যে আমাদের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। ইউনিভার্সাল হেলথ কভারেজ নিশ্চিত করতে হবে এবং এটি প্রধানমন্ত্রীর অঙ্গীকার, সরকারের অঙ্গীকার, কিন্তু কাজে কর্মে তেমন কিছু দেখা যাচ্ছে না। এটি নিশ্চিত করতে হবে। ভালো মানসম্মত চিকিৎসা দরকার এবং মানসম্মত চিকিৎসার জন্য ব্যয়টা করতে হবে। এখানে প্রাইভেট হসপিটাল আর সরকারি হসপিটালের পার্থক্যটা, সরকারি হসপিটালের ব্যয়টা সরকার করে এবং সেটা আসলে আমাদের জনগণেরই টাকা। প্রাইভেট হসপিটালে হয়তো আমরা সরাসরি টাকাটা তাদেরকে দিই, কিন্তু এটি ওনারা আজকে প্রশ্ন তুলেছেন আলোচনার মধ্যে যে যে কোনো গবেষক এটি দেখতে পারে যে প্রাইভেট হসপিটালের যে কত টাকা খরচ আসলে হয় এবং সরকারি হসপিটালে প্রকৃত অর্থে কত টাকা খরচ হয়, যেটি সরকার আসলে দেয়, সেই অর্থ মিলিয়ে আসলে এই খরচের মান এবং চিকিৎসার মান, এটি আসলে একটি গবেষণার দাবি রাখে। সব মিলিয়ে আসলে মূল কথা যেটি প্রফেসর হাবিব মিল্লাত ডক্টর সরদার নাইমের কথার সূত্র ধরে বললেন, যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবার কোনো বিকল্প নেই, ইউনিভার্সাল হেলথ কভারেজ নিশ্চিত করবার কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।